স্টার্ট রেকর্ডিং, ঠিক আছে। কোম্পানি রিফর্মস। তো আমরা যদি কন্ট্রোল অফ কোম্পানি রিফর্মস দেখি, মানে টোটাল কোম্পানির যে রিফর্মস হচ্ছিল, এখানে এইটা দেখব যে কোম্পানির কন্ট্রোল কার কাছে চলে গেছিল। আচ্ছা, ছিল কার কাছে আর চলে যাওয়ার এর মধ্যে কিছু ফারাক পড়েছিল? কিছুই ফারাক নেই, যেমন ছিল। শুধু আমরা ওখানে সেক্রেটারি অফ স্টেটকে, দ্য সেক্রেটারি অফ স্টেটকে নিয়োগ করেছিলাম, আর ওখান থেকে ইন্ডিয়াতে যে কোম্পানি কন্ট্রোল অ্যাকচুয়ালি তো ছিল না, আর সেখানে অ্যাকচুয়ালি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ছিল। আর এই ব্রিটিশ গভর্নমেন্টের একজন এজেন্ট বসেছিল আমাদের ইন্ডিয়াতে, তার নাম কি? ভাইসরয়। আর তো কেউ ছিল না। তাহলে এমনি জাস্ট লিখে নাও দ্য সেক্রেটারি অফ স্টেট, এখানে নো রিফর্মস বলে আগে লিখে নাও, নো রিফর্মস। এই কন্ট্রোল অফ কোম্পানির রিফর্মস হয়নি। এটা কিন্তু প্রিভিয়াস যেসব অ্যাক্টগুলো গেছে, সেই অ্যাক্টগুলো যদি তোমরা একটু পড়ে নাও, তাহলে এই একটা বুঝতে পারে আমরা যেখান থেকে করছি এই পয়েন্টসগুলো। তো দ্য কন্ট্রোল অফ কোম্পানির কোনো রিফর্মস ছিল না, দ্য সেক্রেটারি অফ স্টেট ছিল, দ্য সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেট এরা এর আন্ডারে কে ছিল স্যার? এর ইন্ডিয়াতে একজন এজেন্ট ছিল। এই এজেন্ট কে ছিল? ভাইসরয়। এই এজেন্ট ছিল স্যার ভাইসরয় ইন্ডিয়াতে। ব্যাস, আর কিছুই ছিল না। তো কন্ট্রোল অফ কোম্পানি, নো ইস্যুস। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে ছিল নো রিফর্মস, এখানে কোনো রিফর্মস হয় না। 2 নাম্বার আমরা দেখব অ্যাডমিনিস্ট্রেশন। এই অ্যাডমিনিস্ট্রেশনে আমরা এখানেও দেখব যে জাস্ট ভাইসরয়ের যে তিনটে কটা ভাইসরয়ের আন্ডারে যে কে ছিল এক্সিকিউটিভ কাউন্সিল, এই এক্সিকিউটিভ কাউন্সিলের কতজন মেম্বার ছিল? 6 জন। এই 6 জনে, আচ্ছা, মুসলিম লীগের চাহিদা কি ছিল? 2 জন ভারতীয় থাকতে হবে কার কাছে? এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে। কিন্তু এখানে 2 জনকে না করে একজনকে এক্সিকিউটিভ কাউন্সিলে একজনকে নিয়োগ করা হলো, ইন্ডিয়ান্স। ব্যাপারটা বোঝা গেছে? তো এই অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখব যে দ্য সেক্রেটারি অফ স্টেট, দ্য সেক্রেটারি অফ স্টেট, এই সেক্রেটারি অফ স্টেট কে হবে? কে হতো? একজন ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার অফ ব্রিটিশ পার্লামেন্ট। তো সেক্রেটারি অফ স্টেটের এজেন্ট কে থাকবে? ভাইসরয়। এই ভাইসরয় এর আন্ডারে কি থাকবে? এক্সিকিউটিভ কাউন্সিল। এই ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার থাকবে? ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার ছিল? 6 জন। 6 জনের মধ্যে একজন ইন্ডিয়ান্সকে এখানে নমিনেট করা হলো। তাহলে ভালো করে শোনো, এইটাই হচ্ছে পার্লামেন্টো রিফর্মসের প্রথম স্যার রিফর্মস তৈরি দেখলাম অ্যাডমিনিস্ট্রেশনে। অ্যাডমিনিস্ট্রেশনে দেখলাম যে সেক্রেটারি অফ স্টেট ইনি একজন ক্যাবিনেট মিনিস্টার, ইনি ব্রিটেনে থাকতেন। এনার এজেন্ট হিসেবে একজন ভারতে কে দায়িত্ব সামলাচ্ছিল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হচ্ছে ভাইসরয়। এই ভাইসরয়ের একটা এক্সিকিউটিভ কাউন্সিল আছে ভাইসরয়কে হেল্প করার জন্য। এই এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে একজন মুসলিম লীগের ডিমান্ড ছিল 2 জন, কিন্তু এরা করলো একজনকে, ইন্ডিয়ান্সকে এইখানে এন্টার করলো। ঠিক আছে? তাহলে এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন চেঞ্জ হলো? একজন চেঞ্জ হলো। সেটা কিসের মাধ্যমে? কেবলমাত্র 6 জনের মধ্যে একজনকে ইন্ডিয়ান্স করে দেওয়া হলো। ঠিক আছে? এই যে ইন্ডিয়ান্স যিনি প্রথম এক্সিকিউটিভ কাউন্সিলে বসেন, ওনার নাম ছিল সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। ঠিক আছে? सत्येंद्र प्रसन्न सिन्हा. He was the first Indian in executive council. He was the first Indian in executive council আর ইনি ল মেম্বার হিসেবে নিযুক্ত হন। ইনি একজন ল মেম্বার হিসেবে নিযুক্ত হন, ল মেম্বার ছিলেন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। একটা হচ্ছে কি না, অ্যাডমিনিস্ট্রেশনের দ্য সেক্রেটারি অফ সত্যেন্দ্র। ঠিক আছে? ডিআরএ লিখে নাও স্যার, এখানে একটু জড়িয়ে যায়। ঠিক আছে? এই করতে করতে এর সঙ্গে এর জড়িয়ে যায়। সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, এটা কি? ইন্ডিয়ান্স, ইনি একজন। হি ওয়াজ দ্য ফার্স্ট ল মেম্বার ইন
এক্সিকিউটিভ কাউন্সিল, ইনি ছিলেন ইন্ডিয়ান, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন এক্সিকিউটিভ বডি। বোঝা গেছে স্যার? এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের যে ফর্ম সেটা। বুঝতে পেরেছে স্যার? এখানে আমরা দুটো পয়েন্টস করলাম পার্লামেন্টারি রিফর্মসের। ফার্স্ট হচ্ছে দ্য কন্ট্রোল অফ কোম্পানি রিফর্মসে নো রিফর্মস অ্যাট অল। এখানে কি দ্য সেক্রেটারি অফ স্টেট এজেন্ট হিসেবে ভাইসরয় কাজ করছিল অ্যাজ। এবার এখানে অ্যাডমিনিস্ট্রেশনে দেখলাম দ্য সেক্রেটারি অফ স্টেট অ্যাজ এ এজেন্ট ভাইসরয়, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ছিল। এই এক্সিকিউটিভ কাউন্সিলে যে 6 জন মেম্বার ছিল তার মধ্যে একজন ইন্ডিয়ান্স ঢোকানো হলো। এই ইন্ডিয়ান্সের নাম হলো সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, দ্য ফার্স্ট ল মেম্বার, ইন্ডিয়ান ল মেম্বার ইন এক্সিকিউটিভ কাউন্সিল। ক্লিয়ার? নেক্সট, এরপরে আমরা কি করব স্যার? এরপরে আমরা সেন্ট্রাল লেজিসলেচার, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, সেন্ট্রাল লেজিসলেচার। এই সেন্ট্রাল লেজিসলেচার আমরা দেখার সময় আমরা এটুকু ডিনোট করব যে সেন্ট্রাল লেজিসলেচারে আমরা কি ফর্ম হচ্ছিল। সেন্ট্রাল লেজিসলেচারে আমরা দেখব স্যার এক্সিকিউটিভ বডিকে। এই এক্সিকিউটিভের মধ্যে কে পড়েছিল স্যার? এক্সিকিউটিভ মধ্যে ভাইসরয়। এই ভাইসরয়ের আন্ডারে স্যার কে ছিল না? এক্সিকিউটিভ কাউন্সিল। এই এক্সিকিউটিভ কাউন্সিলে কতজন মেম্বার ছিল? 6 মেম্বার্স, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল লেজিসলেচারে আমরা দেখব এক্সিকিউটিভ, এর মধ্যে ভাইসরয় আছে, ভাইসরয়ের মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিলে 6 মেম্বার আছে, ঠিক আছে? ভাইসরয় কাউন্সিলে কতজন মেম্বার আছে? 6 মেম্বার। এটা অ্যাডিশনাল মেম্বার এখানে ছিল, অ্যাডিশনাল মেম্বার্স। এই অ্যাডিশনাল মেম্বার্সের মধ্যে কি কতজন ছিল না? এই টোটাল অ্যাডিশনাল মেম্বার্সকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ছিল স্যার অফিসিয়াল, ঠিক আছে? একটা ছিল স্যার অফিসিয়াল, আর একটা হচ্ছে স্যার নন অফিসিয়াল। অফিসিয়াল আর একটা হচ্ছে স্যার নন অফিসিয়াল। এবার ব্যাপারটা হচ্ছে এই অফিসিয়াল আর নন অফিসিয়ালের মধ্যে টোটাল মেম্বার্স কতজন ছিল? অ্যাডিশনাল মেম্বার ছিল স্যার 16। এখানে ছিল স্যার 16 মেম্বার্স ছিল। অ্যাডিশনাল মেম্বার কতজন ছিল? 16। এই 16 মেম্বার সেন্ট্রাল লেজিসলেচারে, এই 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 16-এর মধ্যে অফিসিয়াল কতজন আর নন অফিসিয়াল কতজন? অফিসিয়ালে ছিল স্যার 6 জন অফিসিয়াল। তাহলে 6 জন হলে নন অফিসিয়ালে কতজন থাকার কথা? 10 জন। এই নন অফিসিয়াল থেকে দুটো বেরোয়, একটা হচ্ছে স্যার নমিনেটেড। আচ্ছা, অফিসিয়াল থেকে নমিনেটেড কতজন? এই 6 জন। নমিনেটেড ফ্রম ভাইসরয়। তাহলে এই 6 জন অফিসিয়াল কার দ্বারা নমিনেট হতো? ভাইসরয় নিয়োগ করতো এই 6 জন অফিসিয়ালকে। আর নন অফিসিয়াল যে 10 জন ছিল তার মধ্যে একটা ছিল 5 জন ছিল, 5 মেম্বার্স ছিল nominated, 5 members nominated from Viceroy। 5 members nominated হতো ভাইসরয় দ্বারা, ঠিক আছে? 6 members, সরি 4 member, 4 জন মেম্বার্স nominated হতো from Bengal, Madras and বেঙ্গল মাদ্রাস আর কোথায় ছিল স্যার? বোম্বে। আর একটা হয় স্যার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার রিজিয়ন, এই জায়গা। আর একটা ছিল স্যার একজন, এই একজন কোথা থেকে নমিনেটেড ফ্রম চেম্বার অফ কমার্স ইন কলকাতা। nominated
from Chamber of Commerce in কলকাতা। ঠিক আছে স্যার, তাহলে ব্যাপারটা বোঝো স্যার, সেন্ট্রাল লেজিসলেচারে এক্সিকিউটিভ এ ছিল ভাইসরয় অ্যান্ড এক্সিকিউটিভ কাউন্সিলে ছিল 6 মেম্বার্স, আর অ্যাডিশনালে ছিল 16 মেম্বার্স। এই অফিসিয়ালে 6 জন নমিনেটেড হতো স্যার ভাইসরয় দ্বারা, আর নন অফিসিয়ালে 10 জন, 5 জন নমিনেটেড ফ্রম ভাইসরয় দ্বারা, 4 জন নমিনেটেড ফ্রম বেঙ্গল, মাদ্রাজ, বোম্বাই অ্যান্ড নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার রিজিয়ন, অ্যান্ড এই একজন নমিনেটেড হতো ক্যাবিনেট, এই চেম্বার অফ কমার্স ইন কলকাতা, কলকাতায় চেম্বার অফ কমার্স থেকে। ঠিক আছে, তাহলে টোটাল 5 1 4 9 1 10 কমপ্লিট, নন অফিসিয়াল 10 জন, অফিসিয়াল হতো স্যার 6 জন। তাহলে 6 10 16, আর এইখান থেকে এটা ছিল প্রিভিয়াসলি, আগে, এটা ছিল আগে স্যার, আগে। কিন্তু মার্লেমেন্টোতে এটা চেঞ্জ হয়, ব্যাটা বোঝা গেছে? মার্লেমেন্টোতে এটা চেঞ্জ হয়। এটা ছিল আগে, অ্যাডিশনাল মেম্বার 16 ছিল, অফিসিয়াল এন্ড নন অফিসিয়াল 10 জন, নমিনেটেড ভাইসরয়, এটা হচ্ছে নমিনেটেড ভাইসরয়। এই নন অফিসিয়াল ভাইসরয় নিয়োগ করতো 5 জনকে, আর 4 জন নমিনেটেড বেঙ্গল, মাদ্রাজ, মুম্বাই এর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার রিজন, অ্যান্ড নমিনেটেড ফ্রম চেম্বার অফ কমার্স ইন কলকাতা। ক্লিয়ার স্যার? হয়েছে? বুঝতে পেরেছো? এগুলো একটু নমিনেটেড, এইসব স্পেলিংগুলো একটু লিখে নাও, এখানে অনেক সময় হয়তো বোঝা যায়নি, আরও বেটার কিছু আসবে পরে, তখন ঠিকঠাকই দেখতে পাবে। নোটস আছে স্যার, তবুও নোটস করো, ঠিক আছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে স্যার? নেক্সট, এটা ছিল আগে কিন্তু প্রিভিয়াস। এখনো মার্লেমেন্টোতে এটা রিফর্মস হবে। মার্লেমেন্টোতে যে রিফর্মসটা হবে সেটা এই অ্যাডিশনাল মেম্বার্সের উপর রিফর্মস হবে। অ্যাডিশনাল মেম্বার যে 16 ছিল না, মার্লেমেন্টোতে এটা চলে আসবে 16 থেকে 60-এ। ঠিক আছে, 60 জন হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে স্যার? নেক্সট আমরা আসবো অ্যাডিশনাল মেম্বার্স। এই অ্যাডিশনাল মেম্বার্সে আমরা শুধু চেঞ্জ দেখতে পাবো। এখানে টোটাল 60 দেখতে পাবো, 60 জন। তাহলে আগে ছিল কতজন? মানে এটা বোঝাচ্ছে যে মিনিমাম 16 থাকতে হবে, ম্যাক্সিমাম 60 থাকতে হবে। তো এখানে ম্যাক্সিমামে চলে আসে, মিনিমাম ছিল 16 আর ম্যাক্সিমাম 60। মার্লেমেন্টোতে এটা চেঞ্জ হয়। এটাকে দুটো ভাগে আমরা ভাগ করেছিলাম, একটা অফিসিয়াল আর একটা ছিল স্যার নন অফিসিয়াল। এই অফিসিয়াল আর নন অফিসিয়ালের মধ্যে স্যার অফিসিয়াল তো আমরা দেখার দরকার নেই, যে এখানে স্যার টোটাল 60 মধ্যে এখানে ছিল অফিসিয়াল 28 মেম্বার্স, ব্যাস। নন অফিসিয়ালের মধ্যে স্যার এইটা দেখার খুব দরকার, নন অফিসিয়ালের মধ্যে একজন ছিল স্যার নমিনেটেড ফ্রম ভাইসরয়। এই ভাইসরয় যে নমিনেট করতো সেটা কিন্তু স্যার এখানে 32 জন, 32। তাহলে এখানে 28, অফিসিয়ালে কত? 28, আর নন অফিসিয়ালে 32, তাহলে স্যার 60 হয়ে যাচ্ছে কমপ্লিট। এবার এই নন অফিসিয়ালে যে 32 জন নিয়োগ হচ্ছিল, সেই নন অফিসিয়ালে 32 জনে নমিনেট হতো ভাইসরয় দ্বারা 5 মেম্বার্স, এখানে 5 জন নমিনেট হতো। তাহলে ভাইসরয় আগেও কিন্তু 5 জনকে নমিনেট করতো নন অফিসিয়ালে, এখনো কিন্তু নন অফিসিয়ালে 5 জনকে ভাইসরয় নমিনেট করছে। ঠিক আছে, নেক্সট, এটা সেকেন্ড নাম্বারে আমরা যদি দেখি, নমিনেটেড ফ্রম ভাইসরয় ছিল, এটা নমিনেটেড ফ্রম বেঙ্গল, মহারাষ্ট্র, যেটাকে আমরা বোম্বে বলবো, আর বেঙ্গল, মাদ্রাজ, বোম্বে, এই জায়গা থেকে, এবং নর্থ ওয়েস্ট
ফ্রন্টিয়ার রিজন। তো এই জায়গা থেকে নমিনেটেড হতো কতজন? না 12 জন। এই জায়গা থেকে নমিনেটেড হতো কতজন? 12 জন। আর একটা স্যার স্পেশাল ইলেক্টোরেট। স্পেশাল ইলেক্টোরেট বা স্পেশাল নমিনেটেড যদি বলি তাহলে এখানে 13 মেম্বার্স নিযুক্ত হতো। তাহলে 12 13 কত হচ্ছে স্যার? 25 5 30, এখনো দুজন আছে স্যার। এই দুজন যে ছিল, এই দুজন নমিনেটেড হতো স্যার চেম্বার অফ কমার্স ফ্রম বোম্বে অ্যান্ড কলকাতা। আগে আগে কোথায় হতো? শুধু কলকাতা থেকে একজন চেম্বার অফ কমার্স থেকে। এখন চেম্বার অফ কমার্স একটা কলকাতা আর একটা হচ্ছে স্যার বোম্বে। কলকাতা আর বোম্বে, কলকাতাটা আমি লিখে নিই, এখানটায় চলে যাবে। তাহলে ব্যাপারটা ছিল এখান থেকে স্যার দুজন, তাহলে দুজন 13 12 আর 5 টোটাল স্যার 32। বেকার বোঝা গেছে স্যার? অ্যাডিশনাল মেম্বারসেই এখানে কেবলমাত্র চেঞ্জ হয়, এটা পরে, মানে লিখে রাখবে স্যার এটা পরে, মানে আফটার মার্লেমিন্টো অ্যাক্ট। তাহলে মার্লেমিন্টোতে এটাই রিফর্মস হয়, বোঝা গেছে? সেন্ট্রাল যে লেজিসলেচার আছে সেই সেন্ট্রাল লেজিসলেচারে মার্লেমিন্টোতে এটাই রিফর্মস হয়। অ্যাডিশনাল মেম্বার 60, অফিসিয়াল 28, 8 জন মেম্বার, আর নন অফিসিয়াল 32, নমিনেটেড ফ্রম ভাইসরয়। তার মানে এই কোশ্চেন্স কোথা থেকে আসে স্যার? এই যে স্পেশাল ইলেক্টোরেট, চেম্বার অফ কমার্স দুটো, ওখানে ছিল একটা, তো সেটা কোথায় কোথায়? একটা কলকাতা থেকে, একটা মুম্বাই থেকে। আর স্যার এখান থেকে কিছু নেই, ঠিক আছে? আর এই জায়গা থেকে আসে যে ভাইসরয় দ্বারা নমিনেটেড কজন ব্যক্তি হতো, ব্যাস, দ্যাটস এনাফ। কিন্তু এটা পুরো জিনিসটাকে একটু না বিস্তারিত বুঝলে যে এত ভেতর থেকে স্যার কোশ্চেন সাধারণত দেখা যায় না, ঠিক আছে? কিন্তু যেখান যেখান থেকে কোশ্চেন আসার কথা সেখান থেকেই তুমি জেনে রাখো, যাতে কোশ্চেন আসবে কিন্তু আমি সেটাকে ঠিকঠাক অপারেট করে নেব, ঠিক আছে স্যার? এটা ছিল স্যার সেন্ট্রাল লেজিসলেচারের কিছু চেঞ্জ। আর এইখানে কিছু নিজস্ব পাওয়ার দিয়ে দেওয়া হলো। তার মানে কি, আগে স্যার কতজন মেম্বার ছিল? আগে কতজন মেম্বার ছিল? 16, এখন কত হলো? 60। তাহলে এখানে যে একটা একটা বিরাট কিছু পাওয়ার চলে এলো না? তাহলে দ্য সেন্ট্রাল লেজিসলেচার ওয়াজ empowered to make the provision, make the resolutions on budget। কারণ এরপরে কি করলো না, সেন্ট্রাল যে লেজিসলেচার আছে আইনসভা, এ কিন্তু এবার বাজেট প্রকাশ করতে পারে। এইটা মার্লামেন্টোতে রিফর্মস হয়, আর এটা এই অ্যাডিশনাল মেম্বারটা বাড়ার জন্য, ঠিক আছে? তো এখানে আমরা যদি আসি, এই জায়গাতে তুমি লেখো the legislature council was empowered to make resolutions on budget। এটা সেন্ট্রাল লেজিসলেচারের একটা, মানে এটা এটা পাওয়ারফুল জায়গায় চলে এলো। তো সেন্ট্রাল যে কাউন্সিল ছিল, দ্য লেজিসলেচার কাউন্সিল ওয়াজ এম্পাওয়ার্ড, দ্য লেজিসলেচার কাউন্সিল ওয়াজ এম্পাওয়ার্ড টু মেক রেজলিউশনস অন বাজেট। মানে বাজেট, এরা বাজেটের উপরে রেজলিউশনস ফোকাস করতে পারে। তার কারণ এখানে বেড়ে গেছে, কি বেড়ে গেছে না, এর মধ্যে একটা মার্লামেন্টো যে অ্যাক্ট হয়েছিল তার মধ্যে কি বাড়লো না, মেম্বারশিপ, অ্যাডিশনাল মেম্বার্স ওয়াজ ইনক্রিজড, অ্যাডিশনাল মেম্বার্স ওয়্যার ইনক্রিজড, এবং সেটার জন্য এর কাছে একটা এম্পাওয়ারমেন্ট চলে এলো, ঠিক আছে? সেটা বাজেটের ওপর কিছু রেজলিউশনস পাস করার জন্য। নেক্সট আমরা এখান থেকে আসবো, তো সেন্ট্রাল লেজিসলেচারের হয়ে গেল। নেক্সট আমরা প্রভিন্সিয়াল লেজিসলেচারে যাব।
প্রভিন্সিয়াল লেজিসলেচারে আমরা দেখব স্যার এখানে যে প্রভিন্সগুলো ছিল যেখান থেকে প্রভিন্সিয়াল মানে ব্রিটিশ যে গভর্নমেন্ট ছিল, যে ব্রিটিশ ইন্ডিয়া ছিল, সে ব্রিটিশ ইন্ডিয়ার যে জায়গাগুলো প্রভিন্সেস ছিল, সেই প্রভিন্সগুলো আস্তে আস্তে এখানে একটা জায়গায় বেড়ে যাচ্ছিল, একটা দুটো করে অ্যাকোয়ার করতে করতে বেড়ে যাচ্ছিল। তো এই অ্যাকোয়ারটা ঠিক নয়, এখানে প্রভিন্সটা আলাদা আলাদা করে সেপারেট করা হচ্ছিল। তো দেয়ার ওয়ার ওয়্যার total the provincial legislature were then 7 in places, 7 places। কতগুলো প্লেস ছিল? provincial legislature were now in 7 places। এই 7টা প্লেসের নাম তোমাকে একটু জেনে রাখা ভালো, কোথায় কোথায় লেজিসলেচারগুলো ছিল। এক নাম্বার হচ্ছে তোমরা বেঙ্গল পাবে, বেঙ্গল সরি আচ্ছা বোম্বে, দেন মাদ্রাজ, সেন্ট্রাল প্রভিন্সেস। এটা ছিল 1 2 3 4। আর এখানে 3টে এক্সট্রা হলো, একটা হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাব, 2 হচ্ছে বার্মা, আর 3 হচ্ছে আসাম। তো এই মোট টোটাল 7টা প্লেসে যে লেজিসলেচার ছিল, সেই লেজিসলেচার ছিল 7টা প্লেস। একটা হচ্ছে বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ, সেন্ট্রাল প্রভিন্সেস। সেন্ট্রাল বলে একটা জায়গা আছে যেখান থেকে টোটাল এই ব্রিটিশ গভর্নমেন্টের যে তোমার ইন্ডিয়া ছিল, ব্রিটিশ ইন্ডিয়া, এই ব্রিটিশ ইন্ডিয়ার একটা সেন্ট্রাল জায়গায়। অ্যান্ড পাঞ্জাব, বার্মা অ্যান্ড আসাম, এই বার্মাও কিন্তু তখন আমাদের সঙ্গে অ্যাডেড ছিল, ঠিক আছে। আর এই বার্মার শাসন কার্য কে দেখাশোনা করতো স্যার? একই সঙ্গে ছিল। আর বার্মা ইন্ডিয়ার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হিসেবে এটা শাসন চলতো, অ্যাডমিনিস্ট্রেশন চলতো। পরবর্তীকালে আমরা এটাকে আলাদা করে দেখব, এটা আলাদা করে দেওয়া হয়েছিল, সেটা আমরা পরে দেখব, সেটা হচ্ছে একটু পরে দেখে নেব, ঠিক আছে। তো এই প্রভিন্সিয়াল লেজিসলেচার ওয়ার দেয়ার ইন 7 প্লেসেস। আর এই প্রভিন্সিয়াল যে লেজিসলেচার হওয়ার এটাও কিন্তু বাড়ছিল, দ্য সাইজ অফ প্রভিন্সিয়াল লেজিসলেচার ওয়াজ এনলার্জড। এবার এই যে এনলার্জ ছিল সেটা কি না, তারা তাদের মতো করে নিজেদের মতো করে আইন চালাতে পারে, ঠিক আছে, আইন করতে পারে। তো এখানে প্রভিন্সিয়াল লেজিসলেচার একটা ছিল, সেখানে 7 প্লেসেস ছিল। আর এখানে ইলেক্টেড কিছু ছিল, আমরা একটু আসছি। ইলেক্টেড নন অফিসিয়াল ইলেক্টেড মেম্বার্স, আমরা ওখানে দেখেছিলাম নন অফিসিয়াল মেম্বার্স, যে অ্যাডিশনাল যে মেম্বার্স, প্রভিন্সিয়ালেও তো অ্যাডিশনাল মেম্বার্স ছিল। আরে আমাদের সেন্ট্রাল লেজিসলেচারেও তো অ্যাডিশনাল মেম্বার্স ছিল, তাহলে প্রভিন্সিয়ালেও অ্যাডিশনাল মেম্বার্স ছিল। তো অ্যাডিশনাল মেম্বার্স ওয়ার ইনক্রিজড, লিখো additional members were increased। এই ইনক্রিজড, এই অ্যাডিশনাল মেম্বার বাস ইনক্রিজ। এই অ্যাডিশনাল মেম্বার্সগুলো স্যার দুটো জায়গা থেকে হতো, একটা ইলেক্টেড আর একটা স্যার নমিনেটেড। এবার ব্যাপারটা হচ্ছে এখানে ইলেক্টেড নন অফিসিয়াল মেম্বার্স, মানে একটা অফিসিয়াল একটা নন অফিসিয়াল এখানেও ছিল। তো অ্যাডিশনাল মেম্বার্সের মধ্যে আমরা আগে ইলেক্টেড নমিনেটেড করব না স্যার, এখানে একটু দেখব অফিসিয়াল অ্যান্ড নন অফিসিয়াল, অফিসিয়াল অ্যান্ড নন অফিসিয়াল। এই অফিসিয়াল আর নন অফিসিয়ালের মধ্যে ইলেক্টেড, এর মধ্যে এই নন অফিসিয়াল ইলেক্টেড মেম্বার্স প্রচুর পরিমাণে বেড়ে যায়। দ্য সাইজ অফ provincial legislature was increased by কিসের না, adding the elected non official members। লেখা রাখো, the size of provincial legislature was
enlarged by adding elected non-official মেম্বার্স। বোঝা গেছে স্যার? তার মানে এই যে ইলেক্টেড নন, এই যে অফিসিয়াল ছিল না, এদের মধ্যে কিছু ইলেক্টেড হতো। সেই ইলেক্টেড নন অফিসিয়াল মেম্বার্সদের the size of provincial legislative were enlarged by adding elected non-official members। এই জন্য এইখানেও ইলেক্টেড নন অফিসিয়াল মেম্বার্স প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো এবং 7টা জায়গায় এখানে ছিল। এটা হচ্ছে পার্লামেন্টের একটা রিফর্মসের অ্যাক্ট, এটা ছিল প্রভিন্সিয়াল লেজিসলেচার। তাহলে সেন্ট্রাল লেজিসলেচার কমপ্লিট করলাম, প্রভিন্সিয়াল লেজিসলেচার কমপ্লিট করলাম। এখান থেকে আর কিছু নেই স্যার, এর সাইজ বেড়েছিল। আর ওর কি কি হয়েছিল, সেন্ট্রাল লেজিসলেচারের মেন মোটিভ কি ছিল, সেখানে কি তৈরি করতো বলো? কিসের পাওয়ার বেড়েছিল? এম্পাওয়ারমেন্ট কিসের উপরে ছিল? বাজেটের ওপর। বাজেটের ওপর এম্পাওয়ারমেন্ট ছিল। আর এই আর প্রভিন্সিয়াল লেজিসলেচারের বাজেট এরা পেশ করতে পারতো না এখনো পর্যন্ত, এর পরের একটি বাজেট পেশ করবে। তো এদের মধ্যে কি হলো, মেম্বার্স ইনক্রিজড হয়ে গেল। আর মেম্বার্স এত পরিমাণে ইনক্রিজড হয় যার জন্য এই যে নন অফিসিয়াল মেম্বার্স বেশি পরিমাণে চলে আসে, সাইজটা বেড়ে যায়, প্রভিন্সিয়ালের সাইজটা বেড়ে যায়। তো এর মানেটা কি, এই টোটাল মোটিভেসের মধ্যে এই যে পুরো একটা চলছে পার্লামেন্টো বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে সেন্ট্রাল জায়গায় চেঞ্জ হয়েছিল। সেন্ট্রালের যে এত ফরমেশন হয়েছিল, এত মেম্বার্স ইনক্রিজড হয়েছিল, সেই ইনক্রিজড মেম্বার হওয়ার জন্য এদের মধ্যে একটা দায়িত্ব দেওয়া হলো। তার কি নেই দায়িত্ব, না এরা বাজেট পেশ করতে পারবে। ঠিক আছে, বাজেট কিসের উপর পেশ করতে পারবে, না আর্মি ফোর্সেস ওপর, ইন্ডিয়ান স্টেটের ওপর, বিভিন্ন রকম বাজেট পেশ করতে পারবে। আর এদেরকে দেওয়া হলো যে অ্যাডিশনাল মেম্বার্সের উপর কি দেওয়া হলো, না অ্যাডিশনাল মেম্বার্স বা যে প্রভিন্সিয়ালের যে অ্যাডিশনাল মেম্বার্স, এদের পরিমাণ বেড়ে গেল। আর যখন এদের পরিমাণ সাইজটা এনলার্জড হয়ে যায়, তখন কি হয়, না এদেরকে বলা হলো যে তোমরা আপাতত এখন সাইজ বাড়াতে থাকো। তাহলে মানে এদের সাইজটা আস্তে আস্তে বাড়ছে। আর যখনই এদের সাইজ বেড়ে যাবে, তখন কি হবে, এরাও বাজেট পেশ করতে পারবে, এদের রাইট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যার তোমার সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেচারের একটা গঠনমূলক। এরপরে আমরা দেখব যে স্যার সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেচার হয়ে খতম হয়ে গেছে। তো পার্লামেন্টও যে রিফর্মসের যে সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেচারগুলো দেখলাম, এর মধ্যে এটাই ছিল। আর টোটাল পার্লামেন্টো অ্যাক্টের মধ্যে আমরা যদি দেখি, তাহলে কি কি চেঞ্জ হলো। ফার্স্ট নাম্বার, পার্লামেন্টও চেয়েছিল কোম্পানি যে কন্ট্রোল অফ কোম্পানি ছিল, সেই কন্ট্রোল অফ কোম্পানিতে কারো চেঞ্জ হয়েছিল? চেঞ্জ নেই। সেকেন্ড নাম্বার দেখলো আমরা অ্যাডমিনিস্ট্রেশনের চেঞ্জ দেখলাম। কি দেখলাম, না এক্সিকিউটিভ কাউন্সিলে একজন ইন্ডিয়ান ঢুকলো। এই এক্সিকিউটিভ কাউন্সিলে একজন ইন্ডিয়ান ছিল, এই ইন্ডিয়ানের নামটা কি ছিল? সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। এটা একটা। আচ্ছা, কোশ্চিন সেইগুলোই, আর এরকম কিছু বিশাল বিস্তারিত এরকম নেই, শুধু ফরমেশনটা তোমাকে জানতে হবে, তাহলে কোশ্চেন্সগুলো মাথায় বসে যায়। অ্যান্ড নেক্সট এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আমরা যদি চলে আসি, তখন আমরা সেন্ট্রাল লেজিসলেচারে চলে যাবো। সেন্ট্রাল লেজিসলেচারে মানে সেন্ট্রাল যে আইনসভা আছে, কেন্দ্রীয় আইনসভা, কেন্দ্রীয় আইনসভা মানে আইন তো তৈরি করবে, কিন্তু সভাটা তো সেইভাবে তৈরি করতে হবে। এক্সিকিউটিভ বডি একদিক থেকে ছিল, সেখানে কে কে ছিল? এক্সিকিউটিভ বডি থেকে ছিল না, এক্সিকিউটিভ বডি থেকে ছিল ভাইসরয়, ভাইসরয়ের নিচে কে ছিল? এক্সিকিউটিভ কাউন্সিল, তারা ভাইসরয়কে হেল্প করতো। এবার এই দিকে অ্যাডিশনাল মেম্বার ছিল 16, তার মধ্যে নন অফিসিয়াল অফিসিয়াল এইসব দেখার দরকার নেই, কত জেনে নাও শুধু। আর এখান থেকে এই যে 1 জোন যে চেম্বার অফ কমার্স, সেই চেম্বার অফ কমার্সটা জানো যেটা কোথা থেকে আসছিল? কলকাতা থেকে। বাদ বাকি নন অফিসিয়াল, অফিসিয়াল, ইলেক্টেড, নন ইলেক্টেড, এইসব জিনিসগুলো তো পরে আসে। ঠিক আছে, কোশ্চিন কোথা থেকে উঠে সেটা দেখতে হবে। তো যেহেতু এই পুরো সিস্টেমটা যে সেন্ট্রাল লেজিসলেচারটা এনলার্জড হয়ে গেছিলো, বড় হয়ে গেছিলো, এদের মধ্যে একটা পাওয়ার দেওয়া হলো। সেই পাওয়ারটা কি ছিল? না বাজেট পেশ করার পাওয়ার দিল। কিন্তু প্রভিন্সিয়াল লেজিসলেচার তখনও পর্যন্ত তার বাজেট পেশ করার পাওয়ারটা আসেনি, সেটার কি হচ্ছিল? সাইজ বাড়াচ্ছিল। ঠিক আছে, কিসের জন্য, কিসের উপর সাইজ? না এখানে নন অফিসিয়াল মেম্বার্স প্রচুর, ইলেক্টেড নন অফিসিয়াল মেম্বার্সরা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছিল। এটা ছিল পার্লামেন্টো রিফর্মসের রিফর্মস। আর এর এই টোটাল যে ভেতরে যে অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল যে ব্যাপারটা, সেটা এটাই। মানে আমি এটাকে তুমি এটাকে কনস্টিটিউশনালি পড়তে পারো, হিস্ট্রির মতো করে পড়তে পারো, মুখস্থ থাকবে 2 দিন, কিন্তু এটা যদি এই ফরম্যাটে পড়ো, তাহলে এটা অনেক দিন বসে যাবে, আর এ তো উঠবে না, এই ছোটো ছোটো জিনিসগুলো অ্যাপ্লিকেশন। এরপরে আমরা আসবো পার্লামেন্টের পর স্যার মন্টেগু চেমসফোর্ড। ঠিক
ঠিক আছে, এরপরে শুরু হবে মন্টেগু চেমসফোর্ড। মন্টেগু চেমসফোর্ড, ঠিক আছে। এই মন্টেগু চেমসফোর্ড যে রিফর্মসটা হয়েছিল, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এটাকে বলা হয়। কত সাল? 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তাহলে 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা এটা মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বলা হয়। কারণ এই যে একটা তৈরির সময় সেক্রেটারি অফ স্টেট ছিল মন্টেগু, আর চেমসফোর্ড ছিল কি? চেমসফোর্ড কে ছিল? ভাইসরয়। এই জন্য দুজনের নাম অনুসারে এই রিফর্মসটার নাম হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, ঠিক আছে। তো এই অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টও বলতে পারো, রিফর্মস বলতে পারো, আর এটাকে বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। এর মেন জায়গায় ফিচার্সে যাওয়ার আগে আমাকে একটু আগে ঘটনা বলতে হবে। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, the first world war or the second world war? The first world war আর second world war কত সালে হয় স্যার? ফার্স্ট ওয়ার্ল্ড 1914, 1914। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 19, শেষ হয় কত? 18, 4 বছর চলছিল, ঠিক আছে। এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এর মাঝখানে একটা ঘটনা ঘটে, সেটার নাম হচ্ছে লখনৌ প্যাক্ট। লখনৌ প্যাক্ট, এটা কত সালে? 1916। কার কার মধ্যে ঘটে? না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আর কে? মুসলিম লীগ, ইন্ডিয়ান ন্যাশনাল মুসলিম লীগ। এই মুসলিম লীগ আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই দুজনে মিলে একটা প্যাক্ট করেন, একটা চুক্তির মধ্যে আসে, তার মানে লখনৌ চুক্তি। এই চুক্তিটা কত সালে হয়েছিল? 1916 সালে, যেটা কত? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মাঝখানে আসে, তাই কি না? ও ফার্স্ট ওয়ার্ল্ড, এটা কম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলছি, সরি স্যার, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নয়, এটা শেষ ওয়ার্ল্ড ওয়ার কাম এন্ডেড, ঠিক আছে, সেকেন্ড নয়, আমি সেকেন্ড বলে ফেলেছি, সরি। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়েছিল, স্যার এটা স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট লিখে দিই, স্টার্টিং, আর এটা এন্ডিং। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টার্টিং হয়েছিল কত সালে? 1914, আর এন্ডিং হয়েছিল 1918, 1918। এর মাঝখানে 1916 সালে একটা লখনৌ চুক্তি হয়। এই চুক্তিটা কার মধ্যে হয়? না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা লখনৌ চুক্তি হয়। এই চুক্তির ওপরে ডিপেন্ড করে, এই চুক্তিরকে বেস্ট করেই একটা অ্যাক্ট আছে, সেটার নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। এই চুক্তির কিছু কিছু ফরমেশন ছিল, কিছু ডিমান্ডস ছিল, সেই তার উপরে ডিপেন্ড করে তার আন্দোলন শুরু হয়। এর উপরে ডিপেন্ড করে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 চলে আসে, ঠিক আছে স্যার? ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বলছে? এবার বোঝা গেছে? চেঞ্জ করি। এই যে চুক্তিটা, এই চুক্তিটার উপর ডিপেন্ড করে মন্টেগু চেমসফোর্ড আসে। আর আমরা এখানে দেখব যে সেক্রেটারি অফ স্টেট ছিল, দ্য সেক্রেটারি অফ স্টেট, এখানে এই সেক্রেটারি অফ স্টেট কে ছিল? মন্টেগু। আর ভাইসরয় কে ছিল? ভাইসরয় কে ছিল? ভাইসরয় ছিল চেমসফোর্ড। এই দুজনের উপর, এই দুজনের নাম, যেহেতু সেক্রেটারি অফ স্টেট ছিল মন্টেগু অ্যান্ড ভাইসরয় ছিল স্যার চেমসফোর্ড, এই দুজনের নামের কে নিয়েই এই অ্যাক্টটার নাম হয় মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, ঠিক আছে?
এটার নাম মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট হয় কত সালে? 1999। এই অ্যাক্টেও মাধ্যমেও আমরা দেখব স্যার যে আমরা পয়েন্টসগুলো করছিলাম সেই পয়েন্টসের ওপর দিয়ে সেই পয়েন্টসকে ডিপেন্ড করে আমরা মন্টেগু চেমসফোর্ড আইন দেখব, ঠিক আছে? ফার্স্ট পয়েন্টে যেমন ছিল স্যার গভর্নমেন্ট অফ কন্ট্রোল অফ কোম্পানি, কন্ট্রোল অফ কোম্পানি। স্যার এই কন্ট্রোল অফ কোম্পানিতে যদি দেখি রিফর্মস করো, কন্ট্রোল অফ কোম্পানি রিফর্মস, আমরা এই কন্ট্রোল অফ কোম্পানির যে রিফর্মস দেখব তাতে দেখতে পাবো যে স্যার আমরা আগে প্রিভিয়াসলি করেছিল নো রিফর্মস, কোনো রকমের রিফর্মস হয়নি, কিন্তু স্যার এখানে একটা রিফর্মস শুরু হয়, ঠিক আছে? সেটা কি? দ্য সেক্রেটারি অফ স্টেট এর এজেন্ট কে ছিল? ভাইসরয়। এজেন্ট ছিল ভাইসরয়। ইনি কোথায় বসেছিলেন থাকতেন? ব্রিটেনে। ইনি ব্রিটেনে বসে থাকতেন আর ভাইসরয় কোথায় থাকতো? ইন্ডিয়া। এনার এজেন্ট হিসেবে কাজ করতো। কিন্তু তার মানে সেক্রেটারি অফ স্টেটের কাছে দুটো ওয়ার্ক ছিল, দুটো কাজ ছিল। এর কাজ কি ছিল? একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, আর একটা ছিল এজেন্সি ওয়ার্ক। একটা ছিল এজেন্সি ওয়ার্ক, আর একটা ছিল পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। তাহলে একটা এই টোটাল দ্য সেক্রেটারি অফ স্টেটের কাছে হাতে কটা কাজ ছিল? ইনি কটা কাজের সাথে ইনভলভ হতেন? এনার কাছে দুটো কাজ ছিল, এই ব্রিটেনে বসেই দুটো কাজ সামলাতেন। একটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক সামলাতেন, আর একটা ওয়ার্ক করতেন স্যার এজেন্সি ওয়ার্ক করতেন। কিন্তু লখনৌ চুক্তিতে একটা ডিমান্ড বা দাবি ওঠে, সেটা হচ্ছে কি না সেক্রেটারি অফ স্টেটকে যে বেতন দেওয়া হতো সেই বেতন ইন্ডিয়ান রেভিনিউ থেকে দেওয়া হতো। আর এটা নিয়ে প্রচুর প্রতিবাদ ওঠে যে স্যার সেক্রেটারি অফ স্টেট তো ব্রিটেনে বসে কাজ করছে, তো যে ব্রিটেনে বসে কাজ করবে, ইন্ডিয়াকে শাসন করবে, তাকে ইন্ডিয়ান রেভিনিউ কোষাগার থেকে কেন মাইনে দেওয়া হবে, বেতন দেওয়া হবে? এটা আমরা মানছি না, মানবো না। তো সেইখান থেকে এবার সেক্রেটারি অফ স্টেট কি বলছে না, সেক্রেটারি অফ স্টেট বলছে আমি তো স্যার পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করি এবং এজেন্সি ওয়ার্ক করছি। তার মানে এজেন্সি ওয়ার্ক মানে আমি তো ইন্ডিয়া থেকেই খবরাখবর নিচ্ছি এবং সেখানে তার কিছু না কিছু কন্ট্রোল আমার হাতেই আছে, তো আমাকে তো ইন্ডিয়ান কোষাগার থেকেই বেতন দিতে হবে। সেটা নিয়ে একটা প্রতিবাদ হতে, এই প্রতিবাদকে রক্ষা করার জন্য যে এই পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, যে আমরা ইন্ডিয়ান কোষাগার থেকে দ্য সেক্রেটারি অফ স্টেটকে বেতন দেব না। তো যখন সেক্রেটারি অফ স্টেটকে বেতন দেব না, তার মানে এবার থেকে এই পুরো শুধু এই কাজটার জন্যই, তার মানে তুমি ব্রিটেনে বসে ওই ব্রিটেনের কাগজপত্রগুলো দেখো আর ব্রিটিশ সরকার তোমাকে মাইনে দেবে। তাহলে এবার থেকে এই পুরো কাজটা কার হাতে চলে যায় না সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ স্টেট, সরি সেক্রেটারি অফ স্টেট, এই কাজটা সেক্রেটারি অফ স্টেটের হাতে চলে যায়। আর ই ওয়াজ পেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট, পেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট। তার মানে ইনি ব্রিটিশ গভর্নমেন্ট থেকে এবার পেড হবে, কারণ ইনি আর এজেন্সি ওয়ার্কটা করছেন না। আর এই এজেন্সি ওয়ার্ক কার হাতে চলে যায়? এজেন্সি ওয়ার্ক করে একজন হাই কমিশনার নিয়োগ করা হয়, একজন হাই কমিশনার নিয়োগ করা হয়। এই হাই কমিশনার আর হি ওয়াজ পেড বাই ইন্ডিয়ান রেভিনিউ। তার মানে ভারতীয় কোষাগার থেকে এটা দেওয়া হতো। তার মানে স্যার সেক্রেটারি অফ স্টেটের এজেন্ট ভাইসরয় সে তো ছিল, তার কোনো ব্যাপার নেই, কিন্তু এই এজেন্সি ওয়ার্ক, এই কাজটাকে এজেন্সি ওয়ার্ক বলে। এই এজেন্সি ওয়ার্কটা সামলাতো কে? সেক্রেটারি অফ স্টেট। আর সেক্রেটারি অফ এটি ব্রিটেনে বসে থাকতেন। আর এনার আর একটা কাজ ছিল পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। তো পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্কটা সামলাচ্ছিলেন, এই দুটো কাজকে যখন সামলাচ্ছিলেন, কিন্তু এর আগে পর্যন্ত মন্টেগু চেমসফোর্ডের প্যাক্ট এর আগে পর্যন্ত হি ওয়াজ পেড বাই ইন্ডিয়ান রেভিনিউ। ভারতীয় কোষাগার থেকে একে টাকা দেওয়া হতো, বেতন দেওয়া হতো।
বাট এটা নিয়ে একটা লখনৌ চুক্তিতে প্রতিবাদ ওঠে, সেখান থেকে কি হয়, তাহলে তখন ব্রিটিশ সরকার ভাবে যে তার কারণ এটা মানতে কিছুটা বাধ্য হয়, তার কারণ এই সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছিল, তাই কি না স্যার? তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই সময়টা চলছিল, আর 16তে লখনৌ চুক্তি হয়েছে, তো তার মধ্যে তারপরে তো এই একটা আসে, তো এই কথাটা মেনে নিতে বাধ্য হয়ে যায়। তো কারণ কারণ দুজনের সাপোর্টার দরকার, আর তখন ব্রিটিশের যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড 14 থেকে 18 পর্যন্ত চলছিল, তার মধ্যে এই চুক্তিটা কত সময় হয়, 16তে। আর তখন না স্যার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর লখনৌ মুসলিম লীগের একটা কি চায়, সমীহ চায়, দুজনের মধ্যে একটা যাতে প্রবলেমস না হয়, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশ গভর্নমেন্ট তো লড়ছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ লড়ছে, আর এতে পাশে কাকে রাখতে হবে, কংগ্রেসকেও রাখতে হবে আর মুসলিম লীগকে রাখতে হবে, নালে প্রতিবাদ হবে, আর এদিকে যদি প্রতিবাদ হয় সেখানে আমাদের অনেক কিছু জিনিস নষ্ট হয়ে যাবে, আমাদের ধ্যান তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তাহলে এখানে যদি পড়ে তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমরা হেরেও যেতে পারি। তো এই যে প্রবলেমসগুলো, এই জন্য কিছু জিনিস মেনে নিতে বাধ্য হয়ে যায়। এই যে ফার্স্ট মেনে নেয় সেটা হচ্ছে যে পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কটাকে তাহলে তুমি সেক্রেটারি অফ স্টেটকে দিয়ে দেওয়া হয়, যে তুমি শুধু এইটাই এবার থেকে সামলাবে, আর এজেন্সি ওয়ার্ককে তোমাকে আর সামলাতে হবে না, সেক্রেটারি অফ স্টেটকে বলা হয় এবার থেকে এজেন্সি ওয়ার্ককে আমরা দিয়ে দিচ্ছি একটা নতুন কমিশনার নিয়োগ করি, তার নাম হাই কমিশনার। এই হাই কমিশনার ইন্ডিয়ান রেভিনিউ থেকে ইনি পেড হবেন, আর আপনি পেড ব্রিটিশ গভর্নমেন্ট করবেন আমাকে, কারণ আপনি তো ব্রিটেনেই থাকেন। ব্যাপারটা বোঝা গেছে স্যার? এই ছিল স্যার কন্ট্রোল অফ কোম্পানি রিফর্মস, বোঝা গেছে? নেক্সট আমরা আসি, আমরা এরপরে কি আসবো স্যার? 2, অ্যাডমিনিস্ট্রেশন। এই অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখব যে অ্যাডমিনিস্ট্রেশনে কি রিফর্মস হয়, কি চেঞ্জ হয়। অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মে আমরা দেখব স্যার প্রথমে তো এক্সিকিউটিভ বডিতে কে বসেছিল, ভাইসরয়, আর ভাইসরয়ের নিচে কি ছিল, এক্সিকিউটিভ কাউন্সিল। আর এই এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে কজন ছিল মেম্বার, এই 6 জন মেম্বার ছিল। এই 6 জন মেম্বারের মধ্যে স্যার কতজন ইন্ডিয়াতে পার্লামেন্টতে কজন ঢুকেছিল, একজন। এখান থেকে 3 জন ইন্ডিয়ানসকে নমিনেট করা হলো, 3 ইন্ডিয়ানস ওয়্যার নমিনেটেড, 3 Indians were nominated in executive council। তো 3 জনকে এক্সিকিউটিভ কাউন্সিলে ঢুকিয়ে দেওয়া হলো, বোঝা গেছে স্যার? 3 Indians were nominated in executive council, 3 জন ইন্ডিয়ানসকে ঢুকিয়ে দেওয়া হলো, যে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, কারণ সামনে বিশ্বযুদ্ধ চলছিল, আমি বললাম না স্যার কিছু মানতে বাধ্য। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগের যে চুক্তি হচ্ছিল, লখনৌ চুক্তি 1916, সেই চুক্তির যে দাবিগুলো ছিল সেটা আস্তে আস্তে ফুলফিল হতে শুরু করে, আর কিছুটা করে, যে সেখানে বলেছিল না স্যার 2 জন মুসলিম লীগের দাবি কি ছিল, 2 জন ইন্ডিয়ানস অ্যাটলিস্ট, কিন্তু এখানে 3 জনকে ঢুকিয়ে দেওয়া হয়। তো এটা ছিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম। এরপরে আমরা আসবো স্যার, হয়ে গেছে স্যার? এরকম কিছু না স্যার, তুমি পিকচার আঁকলেও বুঝতে পেরে যাবে। এরপর নোটসও দেবো আমি, নোটস তো স্যার আছে, কোনো অসুবিধা নেই, এটা শুধু বোঝার জন্য নোটস আছে, নোটস নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও খাতায় তুলে নেবে। নেক্সট আমরা এরপরে আসবো স্যার 3 নাম্বার, সেন্ট্রাল লেজিসলেচার। সেন্ট্রাল লেজিসলেচার, স্যার এই সেন্ট্রাল লেজিসলেচারে আমরা দেখব যে কি না, আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছিলাম যে ইলেক্টেড আর নমিনেটেড কোনো ব্যাপার ছিল না, শুধু নমিনেটেড হচ্ছিল, ইলেক্টেড সাধারণত আমরা এখানে দেখিনি, আর অফিসিয়াল আর নন অফিসিয়াল দেখতে পাবো। কিন্তু এখানে এই পুরো সিস্টেম, দ্য সেন্ট্রাল লেজিসলেচারের সিস্টেম স্যার বাইক্যামারাল হয়ে যায়, তার মানে কি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? একটা আপার হাউস আর একটা লোয়ার হাউস। এখান থেকে দ্য ফার্স্ট টাইম, for the first time
সেন্ট্রাল লেজিসলেচার ওয়াজ bicameral consisting of, আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখেছি, আর একটা হচ্ছে স্যার আমরা এখন যেটা চলে কি কি চলে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে হচ্ছে কাউন্সিল অফ স্টেট, লেজিসলেটিভটা কথাটা ছিল না, তাহলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয় আর কাউন্সিল অফ স্টেট, ঠিক আছে? তাহলে এটা লেখো, ফর দ্য ফার্স্ট টাইম the central legislature was bicameral. bicameral মানে কি? দুটো খণ্ডে ভাগ হয়ে যায়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, দুটো সেকশনে, consisting of কে কে না, প্রথমটা হচ্ছে legislative assembly and council of state, এটা council of state, legislative assembly and council of state, ঠিক আছে? এই দুটো ভাগে ভাগ হয়ে যায়, তার মানে আমরা এবার এটাকে দেখব। তাহলে সেন্ট্রাল লেজিসলেচারকে আমরা দুটো ফর্মে ভাগ করব, একটা হচ্ছে স্যার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর একটা স্যার কাউন্সিল অফ স্টেট। স্যার এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাউন্সিল অফ স্টেট এর আগে স্যার কতজন মেম্বার ছিল? টোটাল 60 জন, তাই কি না? এখানে টোটাল মেম্বার ছিল 60 জন, এখানে চেঞ্জ হয়। এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মেম্বার্স আসে, এটাকে বলা হয় লোয়ার হাউস, এটাকে বলা হতো স্যার লোয়ার হাউস, ঠিক আছে? আর এইটাকে বলা হতো স্যার আপার হাউস। এটাই পরবর্তীকালে আমাদের সংবিধানে দেখতে পাই না স্যার, এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখো এসে গেল, বাইক্যামেরাল হয়ে গেল। এই যে আস্তে আস্তে কিভাবে ফরমেশনস হয়েছে, আগে কিন্তু আমরা এইসব কিছুই দেখিনি। আইনসভাতে কিছু দেখেছি? জাস্ট ফরমেশন কিছু 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 আসে, হঠাৎ করে দেখলাম যে সেন্ট্রাল লেজিসলেটিভ চেঞ্জ হয়ে গিয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পরিণত হয় আর কাউন্সিল অফ স্টেট হয়ে যায়। এটা পরবর্তীকালে আবার নাম চেঞ্জ হবে, নাম চেঞ্জ করতে করতে আজকে যেই নামে আছে, আজকে দুটো নামই আছে স্যার, কি লোকসভা বিধানসভা। লেজিসলেটিভ অ্যাসেম্বলি লোয়ার হাউস আর এটাকে আপার হাউস বলা হয়। এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে টোটাল সদস্য থাকতো 145, ঠিক আছে? আর কাউন্সিল অফ স্টেটে থাকবে স্যার 60 জন, ঠিক আছে? এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে টোটাল মেম্বার্স হবে 145 আর কাউন্সিল অফ স্টেট থাকবে 60 জন। যেহেতু এটা আপার হাউস, এটা এই হাউসের টার্ম হবে স্যার 5 ইয়ার্স। এই হাউসের টার্মস কতদিন? 5 বছরের জন্য এটা নির্বাচিত হবে। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে স্যার 3 ইয়ার্সের জন্য। আপার হাউস মানে লোয়ার হাউস সব মুছে যায় স্যার, এটা 3 ইয়ার্সের জন্য। তাহলে এটা লোয়ার হাউস না স্যার, লোয়ার হাউস কত বছরের জন্য নির্বাচিত হয়? 3 বছরের জন্য। আর আপার হাউস কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্য। এইটাকে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমরা অ্যাসেম্বলি আর কাউন্সিল অফ স্টেট স্যার একই পড়ব। আমরা এবার এখানে পড়ব ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড। এতক্ষণ স্যার আমরা বেসিক্যালি নমিনেটেড পড়ছিলাম, ঠিক আছে? এবার দেখব ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড। এখান থেকে দুজন ব্যক্তি নির্বাচিত হয়। একটা জায়গা আছে স্যার ইলেক্টেড থেকে, ইলেক্টেড, আর একটা হয় স্যার নমিনেটেড। একটা হয় ইলেক্টেড আর নমিনেটেড। এই নমিনেটেড ব্যক্তির মধ্যে আবার ফর্মস আছে, একটা হচ্ছে স্যার অফিসিয়াল আর একটা হয় স্যার নন অফিসিয়াল। এইগুলো খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। গভর্নমেন্ট সার্ভিসের জন্য টোটালটাই বুঝে রাখতে হবে, যাতে তুমি ভেতরের কোশ্চেন্সগুলোকেও করতে পারো। আর কাউন্সিল অফ স্টেট আপার হাউসের জন্য সেম স্যার, ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড।
ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড। অ্যান্ড ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মধ্যে স্যার নমিনেটেডকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অফিসিয়াল আর একটা হচ্ছে স্যার নন অফিসিয়াল। বোঝা গেছে স্যার? শুধু এইটুকু জানলেই হবে। এই যে ইলেক্টেড মেম্বার্সগুলো হতো, এই ইলেক্টেড মেম্বার্স কোথা কোথা থেকে আসতো না, হিন্দুজ, মুসলিম, শিখস, আচ্ছা, ইউরোপিয়ান, কমার্স, এই জায়গা থেকে এরা ইলেক্টেড হতো। ঠিক আছে? হিন্দু যে কমিউনিটিগুলো থাকতো না, তোমরা হিন্দু, মুসলিম, শিখ, ইউরোপিয়ানস, কমার্স, যে কমার্স চেম্বার অফ কমার্সগুলো থাকতো সেখান থেকে নির্বাচিত হতো। এগুলো হচ্ছে স্যার ইলেক্টেড। আর এটা নমিনেটেড। এই নমিনেটেডের মধ্যে দুটো থাকে, একটা হচ্ছে স্যার অফিসিয়াল আর একটা হচ্ছে নন অফিসিয়াল। আর এই কাউন্সিল অফ স্টেটের মধ্যে 55 ইয়ার্সের জন্য এরা নির্বাচিত হতো। আপার হাউস, আপার হাউসের মধ্যে স্যার ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড থাকে, অফিসিয়াল অ্যান্ড নন অফিসিয়াল। এটা ছিল সেন্ট্রাল লেজিসলেটিভ। আর সেন্ট্রাল লেজিসলেটিভের এখানে সেরকম এই যে ব্যাপারটা ছিল এটাই, এরকম কিছু না। আর এখানে একটা আর একটা এই এই জায়গা থেকে জানার পর এখান থেকে কোশ্চেন স্যার এটাই উঠে যে স্যার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই আমরা যখন মার্লামেন্টো পড়লাম, দেন মন্টেগু চেমসফোর্ড পড়ছি, সেখানে এটা এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কতজন মেম্বার্স থাকতো অ্যান্ড কাউন্সিল অফ স্টেটে কতজন মেম্বার্স থাকতো, কত বছরের জন্য নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি আর কিছু এখানে ভ্যারি করে না। ঠিক আছে? এটা আগে ছিল সেন্ট্রাল লেজিসলেটিভ। আমরা আসবো এবার প্রভিন্সিয়াল লেজিসলেটিভ। প্রভিন্সিয়াল লেজিসলেটিভ, এই প্রভিন্সিয়াল লেজিসলেটিভ যে রিফর্মসগুলো ছিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভের যে রিফর্মসগুলো ছিল সেগুলো একটু দেখে নাও। ঠিক আছে? প্রভিন্সিয়াল লেজিসলেটিভের যে রিফর্মসগুলো ছিল সেটা একটু আমরা এখানে দেখতে পাবো যে 7 প্লেসেস ছিল। এর আগে কটা প্লেসেস ছিল?